হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আমি অলরেডি তোমাদের 23টা ক্লাস দিয়ে দিয়েছি। আজ থাকছে 24 নম্বর ক্লাস। আজকের ক্লাসটিও 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে থাকবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, আর্থ আওয়ার কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্থ আওয়ার হচ্ছে WWF বা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার দ্বারা আয়োজিত একটি বিশ্বব্যাপী বার্ষিক পরিবেশগত কর্মসূচি। এই কর্মসূচিতে কি করা হয় দেখো, না বিশ্বব্যাপী যে তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার 8:30 থেকে 9:30 পর্যন্ত 1 ঘন্টা অপ্রয়োজনীয় আলো এবং বিভিন্ন ইলেকট্রনিক্স গেজেট বন্ধ রাখা হয়। ঠিক আছে? আর এই বছর 2026 সালে 28 মার্চ আর্থ আওয়ার পালন করা হয়েছে, অর্থাৎ গতকালই এই আর্থ আওয়ারটা পালন করা হয়েছে। ঠিক আছে? এই ডেটটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প ইত্যাদি যে গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ এই গ্যাসগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলে চিনি, এই গ্যাসগুলো সূর্য থেকে আসা তাপকে আটকে রেখে পৃথিবী পৃষ্ঠ এবং নিম্ন বায়ুমণ্ডলকে উষ্ণ রাখে। এর ফলে কি হয়, না পৃথিবীর গড় তাপমাত্রা এমন পর্যায়ে থাকে যা প্রাণীকুলের বেঁচে থাকার পক্ষে খুবই আদর্শ হয়। কারণ কি, যদি যে তাপটা পৃথিবীতে আসছে সেটা যদি পুরোটাই চলে যায় তাহলে কিন্তু আমাদের বায়ুমণ্ডল অনেক ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই গ্রিন হাউস গ্যাসগুলো কি করছে, এই যে সূর্যের আসা তাপটা আর বেশিরভাগ অংশ ফেরত যেতে দেয় না। তার ফলে কি হয়, না আমাদের পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা এমন পর্যায়ে থাকে যা প্রাণকুলের বেঁচে থাকার পক্ষে আদর্শ। কিন্তু বর্তমানে কি দাঁড়াচ্ছে দেখো, বর্তমানে অতিরিক্ত গাছ কাটা এবং কলকারখানার ধোঁয়ার কারণে এই গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ খুবই বেড়ে যাচ্ছে। ফলে পৃথিবীর যে প্রয়োজনীয় তাপ বা যেটা গরমটা প্রয়োজন প্রাণীকুলে বেঁচে থাকার পক্ষে, তার চেয়েও কিন্তু বেশি গরম হয়ে যাচ্ছে পৃথিবী। আর এটাকেই আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কালজয়ী দেশাত্মবোধক গান বাংলার মাটি বাংলার জল। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্পেশাল চাইল্ড এবং গিফটেড চাইল্ডের মধ্যে পার্থক্য কী? তাহলে স্পেশাল চাইল্ড মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এবং গিফটেড চাইল্ড অর্থাৎ প্রতিভাধর শিশু উভয়ই স্বাভাবিক যে শিশু তার চেয়ে কিন্তু ব্যতিক্রমী। কিন্তু এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। কি পার্থক্য? না স্পেশাল চাইল্ডদের শারীরিক, মানসিক এবং যে শেখার অক্ষমতার কারণে এদের কিন্তু বিশেষ যত্ন ও শিক্ষার প্রয়োজন রয়েছে আলাদাভাবে। এবং অন্যদিকে যদি গিফটেড চাইল্ডের ক্ষেত্রে দেখা যায় যে গিফটেড চাইল্ডরা কীরকম হয়, না উচ্চ মেধা সম্পন্ন এবং তারা সৃজনশীল হয় এবং তাদের দ্রুত শেখার ক্ষমতা থাকে। সেই জন্য তাদের যে বিকাশ, তাদের যে ডেভেলপমেন্ট, তার জন্য অতিরিক্ত চ্যালেঞ্জিং কাজকর্মের প্রয়োজন হয়। সাধারণ শিশুর থেকে তাদেরকে একটু অন্যভাবে শেখাতে হয়। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক শিক্ষার অপচয় বলতে কী বোঝায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে প্রাথমিক শিক্ষার প্রেক্ষাপটে অপচয় বলতে কোনো শিশুর প্রাথমিক স্তরের শিক্ষা সম্পন্ন হওয়ার আগেই যদি সে স্কুল ছেড়ে চলে যায় বা পড়াশোনা বন্ধ করে দেয়, এটাকেই কিন্তু বলছে প্রাথমিক শিক্ষার অপচয়। কারণ কি না, এক্ষেত্রে কি হয়, শিশুর জন্য সরকার বা অভিভাবকের ব্যয় করা অর্থ এবং পরিকাঠামোর অপব্যবহার হয় এবং শিক্ষার যে মূল লক্ষ্য সেটাই কিন্তু অর্জিত হয় না। পরবর্তী প্রশ্ন দেখো, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নির্দেশিকা অনুযায়ী পানীয় জলের আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? একটা প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে করা হয়েছিল যে আর্সেনিক দূষণের ফলে কি কি রোগ হয় এবং ফ্লুরাইড দূষণের ফলেও কি কি রোগ হয়, এই দুটোই কিন্তু প্রশ্ন করা হয়েছিল। এই প্রশ্নটা হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নির্দেশিকা অনুযায়ী পানীয় জলের আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? তাহলে দেখে নাও।
তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের নির্দেশিকা অনুযায়ী আর্সেনিকের সর্বোচ্চ নিরাপদ মাত্রা হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ এর থেকে যদি বেশি থাকে তাহলে কিন্তু বিভিন্ন রকম রোগ হওয়ার সম্ভাবনা থাকে, আর্সেনিক দূষণের ফলে যে যে রোগগুলো হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে পুরুলিয়া জেলার জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটি? তাহলে পুরুলিয়া জেলার জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য হচ্ছে পুরুলিয়ার ছৌ মুখোশ। কত সালে জিআই ট্যাগ পেয়েছিল? না 2018 সালে ভারত সরকারের কাছ থেকে এই জিআই ট্যাগ লাভ করে। পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে অন্তর্বাহিনী নদী কাকে বলা হয়? এই যে নিত্যবাহী নদী, অনিত্যবাহী নদী, এগুলো কিন্তু কাকে বলে, উদাহরণ এগুলো কিন্তু চাওয়া হচ্ছে। তো আজকের প্রশ্ন আমি রেখেছি যে অন্তর্বাহিনী নদী কাকে বলা হয়? যেসব নদী কোনো দেশের সীমানার ভিতর উৎপন্ন হয়েই সেই দেশেরই কোনো সমুদ্র, মানে সেই দেশেতেই কোনো হ্রদ বা জলাভূমিতে পতিত হয় অন্য কোনো সমুদ্র বা মহাসাগরের না মিশে, তাকেই কিন্তু বলছে অন্তর্বাহিনী নদী। যেমন উদাহরণ কি? না, উদাহরণ হচ্ছে ভারতের যে রাজস্থানের লুনি নদী, সেটা হচ্ছে এই অন্তর্বাহিনী নদীর একটি অন্যতম উদাহরণ। অর্থাৎ কোনো দেশের মধ্যেই, সীমানার মধ্যেই উৎপন্ন হবে এবং সেই দেশেরই কোনো হ্রদ বা জলাভূমিতে পতিত হচ্ছে বা কোনো মরুভূমিতে হারিয়ে যাচ্ছে, তাকেই বলছে অন্তর্বাহিনী নদী, আর লুনি হচ্ছে তার অন্যতম উদাহরণ। পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে এরোসল কি? এরোসল বলতে বায়ুতে বা অন্য কোনো গ্যাসীয় মাধ্যমে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন কণা বা তরল ফোঁটার, যে তরল কণার মিশ্রণ বা সাসপেনশনকে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যায় কুয়াশা এবং ধোঁয়াশা, এদেরকে এরোসল বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে আলোক বিজ্ঞানের প্রাথমিক বর্ণ কয়টি? তাহলে প্রাথমিক বর্ণ বা মৌলিক বর্ণ হচ্ছে সেই বর্ণগুলি যা অন্য কোনো রঙের মিশ্রণে তৈরি করা যায় না, কিন্তু ওই রঙগুলি মিশিয়ে অন্য যে কোনো রং তৈরি করা সম্ভব। এবার দেখো, বলছে আলোক বিজ্ঞানের প্রধান তিনটি যে প্রাথমিক বর্ণ, সেটা হচ্ছে লাল, সবুজ আর নীল, রেড, গ্রিন আর ব্লু, এদেরকে সংক্ষেপে RGB বলা হয়। আর এই তিনটে রঙের ভিন্ন ভিন্ন অনুপাতে দেখো মিশিয়ে অন্যরকম যে দৃশ্যমান রঙগুলো তৈরি করা সম্ভব হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে রেড ডেটা বুক কি? তাহলে রেড ডেটা বুক হচ্ছে বিলুপ্তপ্রায় বা সংকটাপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির একটি আন্তর্জাতিক তালিকা সম্বলিত নথি, সেটাই হচ্ছে রেড ডেটা বুক। মানে ডেঞ্জার্ড, মানে এন্ডেঞ্জার্ড, যারা ডেঞ্জার্ড প্রাণী বা উদ্ভিদ যারা বিলুপ্ত প্রায় অথবা সংকটাপন্ন, উদ্ভিদ ও প্রাণী দুই প্রজাতি, মানে দুটোকেই কিন্তু এই রেড ডেটা বুকের মধ্যে ইনক্লুড করা হয়। এবার এটি কোত্থেকে প্রকাশ হয় দেখো, IUCN, অর্থাৎ পুরো ফুল ফর্মটা মনে রাখবে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার দ্বারা প্রকাশ ও রক্ষণাবেক্ষণ কিন্তু করা হয় এই রেড ডেটা বুকের। প্রথম প্রকাশ করে হয়েছিল 1964 সালে। ঠিক আছে, এবার দেখো ব্ল্যাক ডেটা বুক কি? না, ব্ল্যাক ডেটা বুক হচ্ছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN দ্বারা প্রকাশিত একটি নথি, যা পৃথিবীর নিশ্চিতভাবে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী বা উদ্ভিদ তালিকাকে ধারণ করে। অর্থাৎ যে ডেটা বুকের মধ্যে সমস্ত যারা বিলুপ্ত, একদম নিশ্চিতভাবে বিলুপ্ত, সেই সমস্ত প্রজাতির প্রাণী বা উদ্ভিদকে নথিভুক্ত করা আছে, সেটা হচ্ছে ব্ল্যাক ডেটা বুক। আর এই বইয়ে এমন প্রজাতিগুলোই লিপিবদ্ধ থাকে যেগুলোকে আর কখনোই পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয় বলে প্রমাণিত হয়ে গেছে, সেগুলোকেই কিন্তু ব্ল্যাক ডেটা বুকের মধ্যে রাখা থাকে। ঠিক আছে, পরবর্তী দেখো, বলছে বিপদ সংকেত হিসাবে লাল রঙের আলো ব্যবহার করা হয় কেন? তাহলে লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তো সেই কারণে এটি কি হয়, এটি বাতাসের ধূলিকণা ও কুয়াশার দ্বারা সবচেয়ে কম বিক্ষিপ্ত হয়। ফলে কি হয়, এই আলো অনেক দূর থেকে স্পষ্টভাবে দেখা যায়, যা কুয়াশা, ধোঁয়া বা বৃষ্টির মধ্যেও সহজে চোখে পড়ে। তাই বিপদ সংকেত হিসাবে লাল রঙের আলোকেই কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই এটা ধূলিকণা বা কুয়াশা দ্বারা বিক্ষিপ্ত হয় না, দূর থেকে খুব সহজে স্পষ্টভাবে দেখা যায়, তাই একে বিপদ সংকেত হিসাবে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোন প্রাণীর মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়?
তাহলে মুক্ত সংবহনতন্ত্র সাধারণত অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যেই দেখা যায়। এর মধ্যে অন্যতম হলো আরশোলা, চিংড়ি, শামুক। আর এই ধরনের যে সংবহনতন্ত্রে কেবলমাত্র রক্তটা কেবলমাত্র রক্তবাহ, মানে এই শিরা ধমনীর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না, এটা দেহ গহ্বর বা হিমশিলে উন্মুক্ত হয়ে যায়। তাই একে বলা হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র। আর যদি কোন প্রাণীর কথা বলা হয় তাহলে বলবে আরশোলা, চিংড়ি এবং শামুক, এই ধরনের প্রাণীগুলো যারা অমেরুদণ্ডী। পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্রেইল পদ্ধতি কে আবিষ্কার করেন? তাহলে দৃষ্টি প্রতিবন্ধী বা দৃষ্টিহীনদের জন্য পড়া বা লেখার পদ্ধতি হচ্ছে ব্রেইল পদ্ধতি। এটি আবিষ্কার করেছিলেন ফরাসি শিক্ষাবিদ লুই ব্রেল। তো এখানে এই ব্রেইল পদ্ধতিতে কটা বিন্দু থাকে? 6টি বিন্দু থাকে, বিন্দু ব্যবহার করা হয়। আর বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়? না 4th জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আজকে এই 15টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা প্রশ্নই খুব অ্যানালিসিস করেই এখানে রেখেছি। তো তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে এগুলো দেখে নেবে। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। আর যারা এই চ্যানেলে নতুন, ক্লাসগুলি প্রথম দেখছো, তারা অবশ্যই এই যে 24টা ক্লাসের একটি প্লেলিস্ট করা আছে, সেই ক্লাসগুলি প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন 2026 এই নেম দিয়ে 24টা ক্লাস পরপর তোমরা সেখানে পেয়ে যাবে। তোমরা একবার অবশ্যই কিন্তু দেখে নিও। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যারা সাবস্ক্রাইব এখনও চ্যানেলটি করনি তারা কিন্তু অবশ্যই করে দিও। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। থ্যাংক ইউ।